ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ক্লাস 2, ইন্ডিয়ান লিটারেচারের উপরে আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 2। এর আগে আমরা ইন্ডিয়ান লিটারেচারের ওপরে অলরেডি দলিত লিটারেচার নিয়ে ক্লাস 1-এ একটা টোটাল চ্যাপ্টার কভার করেছি। আশা করছি সেই ক্লাসটি সবাই ফলো করেছো। যদি না করে থাকো, যাদেরই দলিত লিটারেচার নিয়ে সমস্যা রয়েছে, তোমরা চাইলে দলিত লিটারেচারের ওপরে আমার এই আগের ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তাহলে আশা করছি কিছুটা হলেও তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে হেল্প হবে। ইংলিশে নেট এবং সেটের প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের বিশেষ আলাদাভাবে মান্থলি পেড মেম্বারশিপ যে কোর্স রয়েছে, সেই পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা নেট এবং সেটের প্রস্তুতির জন্য সমস্ত ক্লাস পেয়ে যাবে, প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এছাড়াও তোমরা ওয়ান লাইনার্স ডিসকাশনের ক্লাসও পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা যদি নেট এবং সেটের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তর চাও, তাহলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। নেট এবং সেটের পাশাপাশি আমার এই চ্যানেলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যও নোটস পেয়ে যাচ্ছ। তাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, ক্লাসের পিডিএফগুলো পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, আজকের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের এই ক্লাসে, ক্লাস 2-তে আমরা একদম শুরু থেকে আলোচনা করব, যেখানে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারকে টোটাল কটা ফেজে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ফেজের সেই সমস্ত গুরুত্বপূর্ণ রাইটার্স, তাদের সমস্ত মেজর ওয়ার্ক ইত্যাদি ইন ডিটেইল আমরা আলোচনা। তো সবার প্রথমে আমরা দেখব এই যে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, এটাকে 3টে মেজর ফেজে কিন্তু ভাগ করা হয়েছে। এই যে এখানে মেনশন করা আছে, দেখো 3 মেজর ফেজেস। ঠিক আছে, কি কি ছিল? দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, এই যে প্রাক স্বাধীনতা বা শুরুর যুগ। তারপরে ছিল দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, মানে স্বাধীনোত্তর। এবং তারপরে ছিল দ্য কন্টেম্পোরারি পিরিয়ড, মানে এই সময়টা হচ্ছে সমসাময়িক, বর্তমানে বা আমাদের এই সময়কাল। তাহলে প্রাক স্বাধীনতা মানে শুরুর যুগ, তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা পরবর্তী বা আধুনিক যুগ, তারপরে আমরা কন্টেম্পোরারি পাচ্ছি। সবার প্রথমে হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, যেটা 1820 থেকে 1947। তো কারণ 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। তো এই যুগে আমরা মূলত দেখতে পেতাম যে ভারতীয়রা ব্রিটিশ রোমান্টিকদেরকে অনেকটাই অনুসরণ করছেন। তাদের দ্বারা তারা অনেকটাই কিন্তু প্রভাবিত হয়ে কবিতা লিখতে শুরু করেছিলেন। যেমন ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, টেনিসন প্রমুখ ব্রিটিশ রোমান্টিকদের প্রভাব ভারতীয় ইংরেজি কবিদের ওপরে কিন্তু প্রচুর পড়েছিল। যেমন আমরা হেনরি ডিরোজিওর নাম পাই, আমরা মাইকেল মধুসূদন দত্তের নাম পাই। এরপরে আমরা স্বাধীনতা পরবর্তী যুগ দেখতে পাই, যেটাকে দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড বলা হচ্ছে। স্বাধীনতার পরবর্তী মানে 1947 সালের পর থেকে। তো 1947 সাল থেকে এই যে বর্তমান সময় পর্যন্ত যে যুগের বিস্তার, স্বাধীনতার পর ভারতীয় ইংরেজি সাহিত্যে যে নতুন একটা মোড় আসে, সেটাকেই বলা হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ। তো এই সময়কার লেখকরা শুধুমাত্র ন্যাশনালিজম নিয়ে লেখালেখি করতেন না, এরা নিজেদের ব্যক্তিগত পরিচয়, সমাজের বিভিন্ন সমস্যা, নারীবাদ, আধুনিক জীবনের জটিলতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই সময় লেখালেখি। এবং এই সময়ের যে প্রধান লেখক, যেমন অনিতা দেশাইকে পাই, বিক্রম শেঠ, সালমান রুশদি, অমিতাভ ঘোষ, ঠিক আছে, অরুন্ধতী রয় প্রমুখ। আর তারপরে আসছে কন্টেম্পোরারি পিরিয়ড, মানে হচ্ছে সমসাময়িক বলতে দ্য এরা অফ পোস্ট মডার্নিজম, গ্লোবালাইজেশন বা সেই আধুনিকতার যে পরবর্তী মানে পোস্ট মডার্নিজম বা এই বিশ্বায়নের যুগকে বলা হচ্ছে। এই যুগের লেখকরা নির্দিষ্ট কোনো ছকে বাঁধা বিষয় নিয়ে কিন্তু লিখছেন। এরা সেই প্রথাগত সাহিত্যের যে স্ট্রাকচার, সেটাকে ভেঙে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এরা লিখছেন। তো এই যে গ্লোবালাইজেশনের যুগ, উন্নত প্রযুক্তির যুগ, এই যে বিশ্বায়নের ফলে ভারতীয়রা এখন বিদেশের মাটিতে বসেই কিন্তু ভারতীয় সংস্কৃতি নিয়ে লিখছেন, যেটাকে ডায়াসপোরিক লিটারেচার বলা হয়। তো এই সমস্ত লিটারেরি
ওয়ার্ক আমরা এই যুগে দেখতে পাই, আমরা অমিতাভ ঘোষকে দেখতে পাই। তাহলে ভারতীয় ইংরেজি সাহিত্যের ইতিহাসকে তিনটে মেন ফেজে ভাগ করা হয় আমরা জানলাম। প্রথমত প্রি ইন্ডিপেন্ডেন্স, দ্বিতীয়ত পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং তৃতীয়ত কন্টেম্পোরারি। প্রি ইন্ডিপেন্ডেন্স 1820 থেকে 1947 পর্যন্ত, পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্বাভাবিকভাবেই 1947 থেকে 1980, আর কন্টেম্পোরারি পিরিয়ড যেটা সেটা 1980 থেকে বর্তমান সময়ে, তাই সেটাকে বলছে কন্টেম্পোরারি, মানে সমসাময়িক, বর্তমান সময় যেটা চলছে সেটাই হচ্ছে কন্টেম্প। আশা করি এই যে ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এটা নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে, কারো কোথাও অসুবিধে নেই। তো নেক্সট দেখো, এই প্রত্যেকটি পিরিয়ডকে আমরা, এই যে তিনটে ফেজে ভাগ করা হলো ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশকে, প্রত্যেকটি পিরিয়ডকে আমরা ইন ডিটেইল আলোচনা। সবার প্রথমে আসছে কি, দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে 1820 থেকে 1947। দেখো এই যে সময়কাল, এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, এই সময়কালটা তিনটে প্রধান বিষয়ের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছিল: ব্রিটিশ রাজ এবং ইংরেজি শিক্ষা, বাংলা নবজাগরণ, আর সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে সাহিত্য। তো সবার প্রথমে আমরা ব্রিটিশ রাজ এবং ইংরেজি শিক্ষা দেখতে পাই, কারণ সেই 1835-এ আমরা লর্ড মেকলের সেই মেকলে মিনিট প্রবর্তিত হয়েছিল দেখতে পেয়েছিলাম, বোঝা গেছে। তো এই যে মেকলে মিনিট, এটা প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজি শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এর ফলে ভারতীয়রা ইংরেজি ভাষা শিখে বিশ্ব সাহিত্যের সাথে নিজেদেরকে একত্রিত করতে পারে। এর আগে সুযোগ ছিল না, ভাষা আলাদা হওয়াতে। ইংরেজি শিক্ষা পাওয়ার পরে যেহেতু ব্রিটিশরা বহু জায়গাতে তাদের কলোনি বিস্তার করেছে, তাহলে বিশ্ব সাহিত্যের সাথে ভারতীয়রা নিজেদেরকে, দ্বিতীয়ত সেই বেঙ্গল রেনেসা, বাংলার সেই নবজাগরণ, রামমোহন রায়ের হাত ধরে যেটা শুরু হয়েছিল, একটা বিশাল কালচারাল এবং ইন্টেলেকচুয়াল একটা মুভমেন্ট, পাশ্চাত্য সেই যুক্তিবাদ এবং ভারতীয় ঐতিহ্যের মিলনে একটা নতুন যে চিন্তাধারা জন্ম হয়েছিল, সেটাই হয়েছিল বাংলার নবজাগরণ, যেটাই ইন্ডিয়ান লিটারেচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। আর সাহিত্যকে সেই সময় সমাজের কুসংস্কার দূর করার একটা অস্ত্র হিসেবেও ব্যবহার করা হতো। বিশেষ করে সেই যে সতীদাহ প্রথা নিবারণ করা হয়েছিল এবং সেই যে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছিল, এই সমস্ত যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলো অবলম্বনে যে সমস্ত লেখাগুলো হতো, সেই সাহিত্যিকদের ইংরেজি লেখাগুলো ব্রিটিশ সরকারের ওপরে অনেকটাই চাপ সৃষ্টি করতে পেরেছিল বা সাহায্য করেছিল, এবং পরবর্তীতে এটাই কিন্তু গিয়ে ভারতের সেই ফ্রিডম মুভমেন্টের একটা প্রধান কণ্ঠস্বর হয়ে উঠেছিল, বোঝা গেছে। তাহলে এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, এই প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের মেজর যে জনরা এবং সেই মেজর জনরার যে বিখ্যাত রাইটার, তাদেরকে নিয়ে আমরা জানবো। প্রথমত প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের যে জনরাগুলো আমরা পাই, তার মধ্যে আমরা পাবো পোয়েট্রি, কবিতা, নভেল একদমই ফাউন্ডেশন পর্যায়ে, একদম ভিত্তি পর্যায়ে আমরা নভেল দেখতে পাবো। এরপরে আমরা প্রোজ এবং নন ফিকশন দেখতে পাবো। এছাড়াও আমরা এই প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ড্রামাও দেখব। তো সবার প্রথমে আমরা এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের যে মেজর জনরা, পোয়েট্রি নিয়ে আলোচনা। দেখো পোয়েট্রি আমি বলেছিলাম মূলত এই সময় ব্রিটিশ যে রোম্যান্টিকরা ছিল, সেই রোম্যান্টিকদের প্রভাব পড়েছিল খুবই ভারতীয় লেখকদের ওপরে, তারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে লেখালেখি করেছিল। তবে আলাদা আলাদা ধারার কবিতাও আমরা এই সময় দেখেছিলাম। এখানে আমি মেনশন করেছি হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ব্রিটিশ রোম্যান্টিসিজম বাট উইথ ইন্ডিয়ান থিমস। তাহলে ইন্ডিয়ান থিমের ওপরে প্লাস ব্রিটিশ রোম্যান্টিসিজমের দ্বারা প্রভাবিত হয়ে সেই থিমের ওপরেও কিন্তু অনেক কবিতা আমরা এই ফেজে দেখতে পাবো। যেমন আমরা হেনরি ডিরোজিওর নাম পাবো, তাকে ভারতের প্রথম জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্ট কবি হিসেবে গণ্য করা হয়, কারণ তার কবিতায় ভারতের প্রতি গভীর ভালোবাসা ছিল, পরাধীনতার গ্লানি প্রকাশ পেয়েছিল। এছাড়াও আমরা তরুদত্তকে দেখতে পাই, আমরা রবীন্দ্রনাথ টেগরকে দেখতে পাই, আমরা সরোজিনী নাইডুকে দেখতে পাই, আমরা শ্রী অরবিন্দকে দেখতে পাই। তো এই যে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যে ফার্স্ট জনরা পোয়েট্রি, সেই পোয়েট্রিতে আমরা কয়েকটা ক্যাটাগরি ভাগ করে, আমরা মূলত চারটা সহজ ক্যাটাগরি ভাগ। এই চারটে ক্যাটাগরির মধ্যে সবার প্রথমেই আমরা পাবো দ্য পায়োনিয়ার্স, বা একদমই শুরুর দিকের কবি যারা ছিল। এরা মূলত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে প্রথম ইংরেজি কবিতা এরা লিখতে শুরু করেছিলেন। এদের কবিতায় সেই ব্রিটিশ রোম্যান্টিকদের প্রভাবই বেশি ছিল, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, যেমনটা বলেছিলাম। এদের মধ্যে কারা কারা পড়ছে? হেনরি ডিরোজিও,
কাশী প্রসাদ ঘোষ, মাইকেল মুর। এছাড়া এর পরবর্তীতে আমরা এই যে দত্ত ফ্যামিলিকে পাবো। দেখো নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে কিন্তু এই যে দত্ত ফ্যামিলি খুবই গুরু, কারণ এই দত্ত ফ্যামিলির রাইটিং থেকে কিন্তু অনেক প্রশ্নই আসে। তো কলকাতার এই যে দত্ত ফ্যামিলি, এটা পুরো ভারতে ইংরেজি সাহিত্যের যেন ভিত তৈরি করে রেখে গিয়েছিল। দত্ত ফ্যামিলির অ্যালবাম আমরা এখানে দেখবো, এখানে তরু দত্ত সম্পর্কে আমরা জানবো, তার সমস্ত রাইটিংগুলো নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়ত যে ক্যাটাগরিটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড ফিলসফিক্যাল, মানে আধ্যাত্মিক। এরা ইংরেজি ভাষাকে ব্যবহার করেছিলেন ভারতবর্ষের সমস্ত দর্শন এবং ধর্মকে বিশ্বের কাছে পৌঁছে দিই। আমরা এই ক্যাটাগরিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাবো, রবীন্দ্রনাথ টেগর ও স্বামী বিবেকানন্দ। আর চতুর্থ যে ক্যাটাগরিটা, সেখানে আমরা পাবো ন্যাশনালিস্ট, দ্য ন্যাশনালিস্ট, যারা দেশপ্রেমী। সেই 1900 সালের পর থেকে যখন ভারতে স্বাধীনতা আন্দোলন একদম তুঙ্গে পৌঁছতে শুরু করছিল, এই কবিরা সেই সময় লেখালেখি করেছিলেন, মানে এই কবিরা তাদের কলমটা সেই সময় করেছিলেন। এই ন্যাশনালিস্ট পোয়েট হিসেবে সরোজিনী নাইডুকে পাবো, আমরা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পাবো, আমরা মনমোহন ঘোষকে। বোঝা গেছে? তো এরা ছিলেন এই যে ন্যাশনালিস্ট, এই ন্যাশনালিস্ট ক্যাটাগরির। তাহলে আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজের মেজর জনরাগুলো জানলাম, পোয়েট্রি, নভেল, প্রোজ বা নন ফিকশন এবং ড্রামা। এবং মেজর জনরার মধ্যে আজকের ক্লাসে আমরা পোয়েট্রির ওপরে ফোকাস করব, যেখানে পোয়েট্রিকে মূলত আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি, যেখানে ব্রিটিশ রোমান্টিকদের ইনফ্লুয়েন্স ছিল সেই সমস্ত ক্যাটাগরি, মানে সেই প্রভাবে যারা যারা পড়েছেন সেই সমস্ত কবিদের কবিতা। এরপরে আমরা দত্ত ফ্যামিলি দেখতে পাবো। তারপরে আমরা ভারতীয় ধর্ম এবং দর্শন নিয়ে যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন সেটা পাবো। এবং সবশেষে আমরা দ্য ন্যাশনালিস্টদেরকে পাবো, দেশপ্রেমিক কবি, যাদের কবিতায় দেশপ্রেম স্থান পেয়েছিল। সেই সমস্ত কবিদেরকে আমরা ইন ডিটেইল আজকের ক্লাসে আলোচনা। তো দেখো আমরা একটু পিছিয়ে যাই। সবার প্রথমে আসছে কি? দ্য পায়োনিয়ার্স, মানে একদমই প্রথম দিকের যারা। প্রথম দিকের কাদের নাম বলেছিলাম আমি? দিস রাইটার্স এস্টাবলিশ দ্য ফর্মাল বিগিনিং অফ ইন্ডিয়ান পোয়েট্রি ইংলিশ। এই সমস্ত লেখকরা ভারতীয় যে ইংরেজি কবিতা, সেই কবিতা লেখার একটা আনুষ্ঠানিক ভিত্তি এরা তৈরি করেছিল। এরা সেই সমস্ত ব্রিটিশ রোম্যান্টিকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং এদের ওপরে বাংলার যে নবজাগরণ বা বেঙ্গল রেনেসার গভীর প্রভাব ছিল, যেটা সম্পূর্ণ মুক্তধারার একটা চিন্তার জন্ম দিয়েছিল। এবং সবার প্রথমে আমরা এদের মধ্যে কাকে পাবো? সবার প্রথমে আমরা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যিনি 1809 থেকে 1831 পর্যন্ত ছিলেন, কনসিডার্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ পোয়েট। দেখো এই যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ইনাকে প্রথম ভারতীয় ইংরেজি কবি হিসেবে গণ্য করা, এবং মাত্র 22 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি ভারতীয় সাহিত্যে যে ছাপটা ফেলে গেছেন সেটা কিন্তু একদমই অতুল। তাহলে তিনি কিন্তু মাত্র 22 বছর বেঁচে ছিলেন, খুবই শর্ট টাইম একজন কবি। আশা করি সবাই জানো এই ইনফরমেশন। তো দেখো এই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর মেজর ওয়ার্ক বললে সবার প্রথমে আমরা পাচ্ছি দ্য হার্প অফ ইট। এটা তার লেখা একটা সনেট, যেখানে তিনি ভারতের প্রাচীন সাহিত্যিক ঐতিহ্যের কথা বলেছেন। পরাধীনতার কারণে ভারতের যে কণ্ঠস্বর একদমই রুদ্ধ হয়ে গিয়েছিল, তিনি যেন তাকে পুনরায় তার এই কবিতার মাধ্যমে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও আমরা তার সেই টু ইন্ডিয়া মাইনেড এই কবিতা, এটা সবচেয়ে বিখ্যাত একটা দেশপ্রেমমূলক কবিতা তার। তিনি এখানে ভারতকে একজন দেবীর মতো কল্পনা করেছেন, যার সেই হারানো সম্মান এবং স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার শপথ তিনি এই কবিতা করেছেন। এছাড়াও দ্য ফেক অফ ঝুঙ্গিরা, আ লং ন্যারেটিভ পোম, তার এই যে কবিতাটা, এটাও আমরা, এটা একটা বর্ণনামূলক কবিতা, একটা দীর্ঘ কবিতা। একজন তরুণ হিন্দু বিধবা এবং তার সেই যে প্রাক্তন প্রেমিক, যে কিনা একজন ডাকাত দলের সর্দার ছিল, তাদের প্রেম এবং ট্র্যাজেডির গল্প বলা হয়েছে। এই কবিতাটা ডিরোজিওর সেই তৎকালীন ভারতের সামাজিক প্রথা এবং সেই সমস্ত ধর্মীয় গোঁড়ামির যে চিত্র, সেগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এতে আমরা সতীদাহ প্রথাটাও, তাহলে আমরা জানলাম যে ডিরোজিওর কবিতা শুধুমাত্র আবেগের কবিতা নয়, তার কবিতা ছিল তার প্রতিবাদের একটা ভাষা। নিজের দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার পরিচয় ছিল তার এই কবিতাগুলো। বোঝা গেছে? নেক্সট আমরা যে কবিকে পাবো তিনি হচ্ছেন কাশী প্রসাদ ঘোষ।
কাশীপ্রসাদ ঘোষ তাকে ইংরেজিতে কবিতার বই প্রকাশ করা প্রথম হিন্দু হিসেবে গণ্য করা হয়, ভলিউম অফ ভার্স। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আমরা পাবো দ্য সের অ্যান্ড আদার পোমস, যেটা এসেছিল 1830-এ, এবং দ্য বোটম্যানস সং টু। তো এই যে দ্য সায়ার অ্যান্ড আদার পোমস, এই বইটার মাধ্যমে তিনি কি দেখিয়েছিলেন, যে ভারতীয়রাও চমৎকার ইংরেজিতে কিন্তু কবিতা লিখে, এটাই তিনি তার এই বইটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন। আর তার রচিত দ্য বোটম্যান সং টু গঙ্গা, এই কবিতাটা অনেক জনপ্রিয় হয়েছিল এবং গঙ্গা নদীর পটভূমিতে সেই মাঝি মল্লাদের জীবন এবং ভক্তি কিন্তু তার এই কবিতার মাঠে ছিল। এবং এরপরে আমরা পাই মাইকেল মধুসূদন দত্ত, 1824 থেকে 1873। তো বাংলা সাহিত্যের এই একজন মহিরুহ, তার সাহিত্য জীবনের শুরুতে কিন্তু তিনি ইংরেজিতেই নিজের নাম করতে চেয়েছিলেন। তিনি বাংলা সাহিত্যে ফিরে আসার আগে ইংরেজিতে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন লেখালেখি করার জন্য, তারপরে তিনি বাংলা সাহিত্যে এসেছিলেন। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আমরা পাই দ্য ক্যাপটিভ লেডি, যেটা 1849-এ এসেছিল, এবং ভিশনস অফ দ্য পাস্ট। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উচ্চাকাঙ্ক্ষী একজন, যিনি নিজের কেরিয়ারের শুরুতেই নিজেকে একজন ইংরেজি কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এবং তার লেখা বিখ্যাত আমরা যে কাজ সেগুলোর মধ্যে পাচ্ছি দ্য ক্যাপটিভ 1849-এ, যেটা তার সবথেকে বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ। এবং এই যে কাব্যগ্রন্থ, এখানের বিষয়বস্তু কী ছিল? এই কাব্যগ্রন্থের বিষয়বস্তু ছিল এটা পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তা, সেই পৃথ্বীরাজ চৌহানের বীরত্ব এবং সেই পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তার প্রেমের ঐতিহাসিক কাহিনী অবলম্বন এই যে দ্য ক্যাপটিভ, এই যে কাব্যগ্রন্থটি, এটা মাদ্রাজ, মানে মাদ্রাজ তো বর্তমান দিনে চেন্নাই হয়ে গেছে, তো মাদ্রাজ থেকেই প্রকাশিত হয়েছিল এটা। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এটা প্রকাশিত হয়েছিল, জনপ্রিয় হয়েছিল, প্রশংসিতও হয়েছিল, তবুও ব্রিটিশ যে ক্রিটিকরা রয়েছে তাদের কাছ থেকে তিনি এর প্রশংসার দরুন কিন্তু একটা স্বীকৃতি চেয়েছিলেন, কিন্তু সেই স্তরের স্বীকৃতি তিনি পাননি। এটাই ছিল তার জীবনের সেই একটা বড় টার্নিং। এরপরে আমরা ভিশনস অফ দ্য পাস্ট দেখতে পাই, আরও একটা উল্লেখযোগ্য ইংরেজি কবিতা, যেখানে তিনি খ্রিস্টান ধর্মের সেই কাহিনী এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে লিখেছিলেন, এবং এই কবিতা তার যে গভীর জ্ঞান রয়েছে তার পরিচয় দেয়, এবং ইংরেজি ভাষার উপরে তার যে অসামান্য দখল ছিল সেটারও প্রমাণ দেয় এই ভিশন অফ পাস্ট। এরপরে আমরা রামবাগানের সেই দত্ত পরিবারের কথা জানবো। দেখো, এটাও একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কোন কোন কবিরা রয়েছে মানে প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজের, সেটা দেখ। কলকাতার এই যে রামবাগানের দত্ত পরিবার, এটা একটা অভিজাত পরিবার। এই অভিজাত পরিবার ভারতীয় ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা অনন্য স্থান দখল করে রেখেছেন আমরা জানি, এবং এই পরিবারের প্রায় সব সদস্যই কিন্তু সাহিত্যিক ছিলেন। তাই আমরা দ্য দত্ত ফ্যামিলি অ্যালবাম, যেটা 1870-তে এসেছিল, সেটা পেয়েছিলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুরুর দিকের সেই কবিতার অ্যান্থোলজি বলতে আমরা এই যে দ্য দত্ত ফ্যামিলি অ্যালবাম, এটার নামই জানি। মোট 177 কবিতা ছিল, বোঝা গেছে। তাহলে শুরুর দিকের কবিতার যে সংকলন হিসেবে আমরা দ্য দত্ত ফ্যামিলি, এবং এই যে 177 কবিতা কারা লিখেছিলেন এই সংকলনে? গোবিন্দচন্দ্র দত্ত ছিলেন, উমেশচন্দ্র দত্ত ছিলেন, গিরিশচন্দ্র দত্ত ছিলেন এবং শশীচন্দ্র দত্ত ছিলেন, এবং এদের কবিতাই কিন্তু এই যে দ্য দত্ত ফ্যামিলি অ্যালবাম এতে হয়েছিল। মানে এই যে সংকলন, এটাই প্রমাণ করে দেয় যে তখনকার সময় ভারতের একটা পুরো পরিবারই দেখো ইংরেজি সাহিত্য চর্চায় কতটা উন্নত ছিল। পুরো পরিবারই কিন্তু ইংরেজি সাহিত্য চর্চায় জড়িত, সেটারই প্রমাণ এই দ্য দত্ত ফ্যামিলি। বোঝা গেছে। এরপরে আমরা তরুদত্তকে পাই 1856 to 1877। গোবিন্দচন্দ্র দত্তের কন্যা ছিলেন এই তো ভারতীয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল একজন নক্ষত্র ছিলেন, ঠিক আছে, এবং মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু এই যে অল্প সময়, এই সময়ে তিনি কিন্তু তার যে কাজ সেগুলো সেরে গিয়েছেন। তাই এই অল্প সময় বাঁচলেও কিন্তু তিনি যে কাজগুলো করে গিয়েছেন সেগুলোই তাকে এই অল্প সময়ের মধ্যে একদমই একটা বিশ্বমানের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানে এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বমানের কাজ রেখে গেছেন। তার মেজর ওয়ার্কের মধ্যে আমরা কি পাবো? মেজর ওয়ার্কের মধ্যে আ শেফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এটা ছিল একটা ট্রান্সলেশন। এছাড়া অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা তার মৃত্যুর পরে 1882 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার খুবই গুরুত্বপূর্ণ কিছু কবিতা ছিল, আওয়ার ক্যাশোরিনাটি, এছাড়াও লোটাস পাই, লক্ষ্মণ পাই, এগুলো ছিল তার বিখ্যাত সমস্ত। আর শেফ
গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এটা তার প্রথম প্রকাশিত বই ছিল এবং এটা মূলত ফরাসি কবিতার একটা ট্রান্সলেশন। তরু দত্ত ফরাসি এবং ইংরেজি এই দুটো ভাষাতেই পারদর্শী ছিলেন, আশা করি তোমরা সবাই জানো। তো এই যে অনুবাদগুলো এতটাই নিখুঁত ছিল যে অনেকে এটাকে ইউরোপীয় ক্রিটিকও মনে করত, কারণ বুঝতেই পারতেন না যে কে এটার অনুবাদ করেছে। তরুদত্তের যে ইন্ডিয়ান এটাই অনেকে বুঝতে পারতো না, এতটাই এই ট্রান্সলেশন নিখুঁত ছিল। এছাড়া অ্যানসিয়েন্ট ব্যালাড অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। ভারতীয় পৌরাণিক কাহিনীগুলোকে তিনি ইংরেজি ছন্দে অত্যন্ত দক্ষতার সাথে, মানে তরু দত্তই হচ্ছে প্রথম ভারতীয় লেখিকা যিনি বিশ্ব দরবারে প্রকৃত একজন কবি হিসেবে স্বীকৃতি ছিলেন, এবং তার হাত ধরেই আমরা বলতে পারি যে ভারতীয় ইংরেজি সাহিত্য অনুকরণ থেকে বেরিয়ে মৌলিকত্বের দিকে হতে শুরু করে। এরপরে আমরা দ্য রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল ট্র্যাডিশন, মানে পোমের যে ক্যাটাগরিগুলো আমরা দেখছি তার মধ্যে আমরা পাচ্ছি দ্য রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল, সেই ভারতীয় ধর্মীয় এবং দর্শনের প্রভাব বা সেই বিষয়বস্তু নিয়ে লেখা কবি। দিস পোয়েটস ইউজড ইংলিশ অ্যাজ আ মিডিয়াম ফর স্পিরিচুয়াল অ্যান্ড ন্যাশনালিস্ট অ্যাওয়েক। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই ধারার কবিরা ইংরেজি ভাষাকে শুধুমাত্র যে সাহিত্য চর্চার জন্য গ্রহণ করেছিলেন তা না, বরং তারা তাদের সেই জাতীয়তাবাদী জাগরণের জন্য, আধ্যাত্মিক জাগরণের জন্য তার মাধ্যম হিসেবে এই কবিতাগুলোতে তারা ইংরেজি ভাষাটার ব্যবহার করেছিলেন। তারা ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিকতাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছিলেন ইংরেজি ভাষার মাধ্যমে, মানে ইংরেজি ভাষায় রচিত এই সমস্ত কবিতার। এদের মধ্যে আমরা সবার প্রথমেই পাই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1861-1941 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এসেন্সিয়াল ফর হিজ সেলফ ট্রান্সলেশন অ্যান্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ইংরেজি সাহিত্যের ইতিহাসে অনন্য একজন, তাকে চেনে না কেউ নেই এমন, তাই না? তো যদিও মূলত তিনি বাংলাতেই লিখতেন, কিন্তু তার নিজেরই লেখাগুলোর ইংরেজি অনুবাদ তাকে বিশ্বব্যাপী খ্যাতি। নিজের লেখাগুলোকেই তিনি ইংরেজি ভাষাতে অনুবাদ করে একদমই বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে যান এবং বিশ্বব্যাপী একটা খ্যাতি লাভ করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আমরা সবার কি পাবো? গীতাঞ্জলি, যেটা 1912-তে এসেছিল। এছাড়াও দ্য গার্ডেন, দ্য ক্রিসেন্টমুন। দেখো গীতাঞ্জলি সবাই জানো সবচেয়ে বিখ্যাত কাব্য, এবং এর জন্য তিনি 1913 সালে, কত সালে? 1913 সালে কিন্তু তিনি নোবেল প্রাইজ, তাই তো। আর এটা মূলত তার বাংলা গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্য থেকে বাছাই করা সমস্ত কবিতাগুলোর অনুবাদ, এবং এর যে ইংরেজি প্রিফেসটা ছিল সেটা লিখেছিলেন আইরিশ কবি ইয়েটস। আশা করি এটা জানো সবাই। যাই হোক, তো এই যে গীতাঞ্জলি এর জন্য 1913 সালে। এরপরে আমরা তার দ্য গার্ডেনার দেখতে পাই। গার্ডেনারও 1913-তে এসেছিল, বোঝা গেছে। গার্ডেন এখানে প্রেম এবং জীবন ভিত্তিক কবিতা দেখা, এটা প্রেম এবং জীবন কবিতার সঙ্গে তার বাংলা খনিকা, কল্পনা এবং সোনার তরীর মতো সেই সমস্ত কাব্যগ্রন্থের কবিতাগুলো ভাবানুবাদ এখানেই পাওয়া যায়, এই দ্য গার্ডেন। এছাড়াও আমরা ক্রিসেন্টমুন দেখতে পাই। ক্রিসেন্টমুনও কিন্তু 1913-তে এসেছিল। দ্য ক্রিসেন্ট, বোঝা গেছে, এই যে ক্রিসেন্টমুন। এবং এই যে ক্রিসেন্টমুন, এই কাব্যগ্রন্থটা মূলত শিশুদের কাব্যগ্রন্থের কবিতাগুলোকে এখানে ইংরেজি গদ্য কবিতার আকারে প্রকাশিত করা হয়েছিল। প্রোজ ন্যারেট, মা এবং শিশুর সম্পর্ক, শৈশবের সারল্য ইত্যাদি ছিল। রবীন্দ্রনাথ যে শুধুমাত্র কবিতা লিখেছিলেন তা নয়, তিনি নাটকও লিখেছিলেন। তিনি সাহিত্যের সব ক্ষেত্রেই কিন্তু নিজের লেখক বিস্তার করেছিলেন। তবে আমরা যেহেতু এখানে কবিতা আলোচনা করছি, আমরা কবিতার ওপরেই ফোকাস করছি। এরপরে আমরা আধ্যাত্মিক ধারার দুই মহান কবিকে পাবো। স্বামী বিবেকানন্দ 1863-92, যার গুরুত্বপূর্ণ কবিতা ছিল দ্য সং অফ দ্য সন্ন্যাসিন, কালী। দেখো স্বামী বিবেকানন্দ তার তেজস্বী বক্তৃতার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী ইংরেজি কবিতাও গিয়েছিলেন। তার কবিতায় আমরা বেদান্ত দর্শন, তার কবিতায় আমরা সেই আধ্যাত্মিক সাহসের বহিঃপ্রকাশ ঘটেছে। সেটাও এই যে দ্য সং অফ দ্য সন্ন্যাসী, এটা 1895-এ কিন্তু এসেছিল। 1895-এ তিনি অত্যন্ত একটা শক্তিশালী কবিতা, এই 1895-এ দ্য সং অফ দ্য সন্ন্যাসী নামে এই কবিতাটি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি একজন সন্ন্যাসীর আদর্শ উক্তি এবং সংসার ত্যাগের ধরেছিলেন। এটা নিউ ইয়র্কের 1000 আইল্যান্ড পার্কে থাকাকালীন সময়। এছাড়া কালিদা মাদারও আমরা দেখতে পাই, এবং এই কালিদা মাদারও 1898-এ আমরা, বোঝা গেছে। এই কবিতাটা কাশ্মীরে থাকা লিখেছিলেন। দেবী কালীর সেই বিধ্বংসী রূপের মাধ্যমে জন্ম আর মৃত্যুর চিরন্তন সত্যটাকে। এরপরে আমরা আধ্যাত্মিক কবি হিসেবে শ্রী অরবিন্দকে পাই। 1872
থেকে 90। তিনি তার স্পিরিচুয়াল ওভারহেড পোয়েট্রির জন্য বিখ্যাত ছিলেন। দেখো, এই যে শ্রী অরবিন্দ তার এই যে স্পিরিচুয়াল ওভারহেড পোয়েট্রি, বা এটাকে আমরা যদি বলি অতি মানস চেতনার কবিতা, এর জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তিনি ইংরেজি ভাষার মাধ্যমে ভারতীয় যে যোগ শাস্ত্র এবং দর্শন একটা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার প্রধান কাজগুলোর মধ্যে আমরা সাবিত্রী পাই, আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল। 1950 সালে সম্পূর্ণভাবে এই সাবিত্রী প্রকাশিত, ঠিক আছে। লংগেস্ট ব্ল্যাঙ্ক ভার্স পোম বলে, এটা ইংরেজি সাহিত্যের দীর্ঘতম কবিতাগুলোর এক, যেখানে আমরা 24,000 এই মহাকাব্যে তিনি সেই সাবিত্রী সত্যবানের কাহিনীর মাধ্যমে মানুষের আধ্যাত্মিক বিবর্তনের কথা বলেছেন। এছাড়া দ্য লাইফ ডিভাইন দেখতে পাই আমরা। এই যে দ্য লাইফ ডিভাইন, এটা 1939 এসেছিল, 1939 এসেছিল এই লাইফ ডিভাইন। এটা তার প্রধান দার্শনিক। এতে মানুষের দিব্য জীবনের সেই রূপান্তরের পথ ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও দ্য রোজ অফ গড এটাও ছিল শ্রী অরবিন্দের একটা বিখ্যাত আধ্যাত্মিকতা, যেখানে স্বর্গীয় আনন্দের 5টা রূপ করেছেন এবং 1935 সালেই রচিত। পাশাপাশি আমরা লাভ অ্যান্ড ডেথ দেখতে পাই, যেটা 1899 এসেছিল, পৌরাণিক কাহিনী নিয়ে লেখা একটা লং ন্যারেটিভ এটা। তাহলে আমরা দেখতে পেলাম যে স্বামী বিবেকানন্দের ভাষা কী ছিল? তেজস্বী, ডিরেক্ট, মানুষকে কর্মে। আর শ্রী অরবিন্দের ভাষা ছিল অত্যন্ত অলঙ্কার, রিটোরিক থাকতো, দার্শনিক গভীরতা। আশা করি স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দের লেখাগুলি তোমাদের সবারই আইডিয়া ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দ্য লেট রোম্যান্টিক্স অ্যান্ড ন্যাশনালিস্ট। দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলন যখন খুবই তীব্র হয়, সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ইংরেজি কবিতার একটা নতুন মোড় এসেছিল, লেখায় আবেগ এসেছিল, দেশপ্রেম এসেছিল, বোঝা গেছে। এবং সেই যে আবেগ, দেশপ্রেম আরও গভীর হয়ে উঠেছিল, আরও স্পষ্ট হয়ে উঠেছিল। আমরা এই সময়ের কবিদের মধ্যে সর্বপ্রথম যে নামটা পাবো সেটা হচ্ছে মান ঘোষ, 1869 থেকে 1920। এবং মেজর ওয়ার্কের মধ্যে লাভ সংস অ্যান্ড এলিজিস, সংস অফ লাভ অ্যান্ড ডেথ পাবো। তাহলে আমরা এখানে সর্বপ্রথম মনমোহন ঘোষের নাম পেলাম, এবং মনমোহন ঘোষ ছিলেন অরবিন্দ ঘোষের কিন্তু বড়, এবং তার কবিতার শৈলী ছিল খাঁটি ব্রিটিশ রোম্যান্স। তাদের স্টাইলেই তিনি দীর্ঘ সময় যেহেতু ইংল্যান্ডে কাটিয়েছিলেন, তার ফলে ব্রিটিশ রোম্যান্টিকদের দ্বারা একটাই হয়েছিলেন। তাই তার লেখাতে ব্রিটিশ রোম্যান্টিকদের প্রভাব আমরা স্পষ্ট লক্ষ্য। তার এই যে দ্য লাভ সংস অ্যান্ড এলিজিস যেটা এসেছিল 1898-এ আমরা তার এই যে লাভ সংস অফ এলিজিস দেখতে পাই। এই যে লাভ সংস অফ এলিজিস, এটা প্রথম তার কবিতার সং। এতে তিনি যে কবিতাগুলো লিখেছিলেন সেগুলো বিষাদময় ছিল, প্রেমপূর্ণ ছিল, এবং প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগও এই যে কবিতাগুলো তার প্রকাশ পেয়েছিল। এছাড়াও তার এই যে সংস অফ লাভ অ্যান্ড 1926 দেখেছিলাম। দেখো, 24 মারা গিয়েছেন তোর ছিল, তো তার মৃত্যুর পরে এটা প্রকাশিত হয়। এই বইটাতে তার লেখা শ্রেষ্ঠ কবিতাগুলো রয়েছে, এবং তার স্ত্রীর মৃত্যুর পরে তার শোকাভিভূত সমস্ত লেখাগুলো কিন্তু তার এই গ্রন্থেই সমস্ত কিছু ইনক্লুড করা হয়েছিল। এবং এই মনমোহন ঘোষ কিন্তু অস্কার ওয়াইল্ডের খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, এবং তার প্রশংসাও পেয়েছিল। যদিও তার লেখন শৈলী অনেকটাই ওয়েস্টার্নদের মতো ছিল, তবুও তার কবিতায় আমরা নির্জনতা দেখতে পাই, আধ্যাত্মিকতা দেখতে পাই, এবং তার এই যে নির্জনতা, এই যে আধ্যাত্মিকতা, এটাই তাকে কন্টেম্পোরারিদের থেকে কিছুটা আলাদা। এরপরে আমরা সরোজিনী নাইডুকে দেখতে পাবো 1879 থেকে 1949 পর্যন্ত, যাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো। তাই তো ভারতের নাইটিঙ্গেল বলা হয় এই সরোজিনী নাইডুকে। আমরা জানি ভারতের কোকিল নামে পরিচিত এই সরোজিনী নাইডু। তো তার এই কবিতায় আমরা ছন্দময়তা দেখতে পাবো, আমরা দেখতে পাবো লিরিসিস, তাই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। একাধারে তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, অন্য পাশে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় একজন। তার প্রধান যে কাজ, তার মেজর ওয়ার্কসের মধ্যে আমরা পাবো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, বার্ড অফ টাইম, দ্য কবিতাগুলো কি ছিল? প্যালেন বিয়ারার্স, দ্য বাজার্স অফ। দেখো, এই কবিতাগুলো যে পড়নি এমন আশা করি কেউ নেই। গোল্ডেন থ্রেশহোল্ড এটা 1905 সালে হয়েছিল, একটা পোয়েট্রি কালেকশন এটা। এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কবি হিসেবে প্রথম পরিচিত হন, এবং ভারতীয় যে লোকজীবন এবং প্রতি করে চমৎকার কবিতা তিনি লিখেছিলেন, যেটা 1905 এসেছিল। এছাড়াও আমরা দ্য বার্ড অফ টাইম পাই তার। দ্য বার্ড অফ টাইম এই যে কবিতা সংকলন, এখানে প্রেম, মৃত্যু, ভারতীয় উৎসবের সমস্ত কথা বলা হয়েছে, এবং এর প্রিফেস লিখেছিলেন বিখ্যাত ব্রিটিশ ক্রিটিক এডমান্ড গস।
বোঝা গেছে? ব্রোকেন উইংও কিন্তু 1917 সালে, দেখো 1917, বার্ড অফ টাইম 1912 ছিল, বোঝা গেছে? তো ব্রোকেন উইং আমরা কি দেখতে পাই এখানে? তৎকালীন ভারতের সেই রাজনৈতিক পরিস্থিতি তার করুণ চিত্র উঠেছে এখানে 1917 সাল নাগাদ, যখন পুরোপুরি স্বাধীনতা বর্ষ করেছিল, সেই চিত্র উঠেছে কাব্য। এছাড়াও গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে আমরা প্যালামিয়ারার্স পাই, পালকি বাহক যেটাকে বলে। তো এই যে কবিতা, এটা অত্যন্ত পালকি বাহকদের সেই চলার তালের সেই গানের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের যে একটা সুন্দর ছবি, সেই ছবি তুলেছেন। বাজার্স অফ হায়দ্রাবাদের বাজারে, মানে এই যে রঙিন বাজার, সেই বাজারে বর্ণনা দেওয়া হয়েছে। এতে ভারতীয় সেই সমস্ত কারিগর, সেই ক্রেতা এবং ভারতীয় কালচারের একটা উজ্জ্বল প্রতিফলন। তাহলে সরোজিনী নাইডুর কবিতাগুলো শুধুমাত্র যে ওয়েস্টার্ন সেই রিদম ব্যবহার করছে তা, এগুলোর বিষয়বস্তু ছিল তিনি দেখিয়েছিলেন যে ইংরেজি ভাষা ব্যবহার করে কিভাবে ভারতীয় সেই সমস্ত হার্টবিটকে বলা যায়। সেটাই আমরা তার আশা করি বোঝা গেছে সব। এরপরে আমরা যে কবিকে পাবো হচ্ছেন হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দেখো, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় সরোজিনী নাইডুর ছোট ভাই ছিলেন। তিনি কবি ছিলেন, নাট্যকার ছিলেন, অভিনেতাও ছিলেন এবং অভিনেতাও ছিলেন। তার কবিতার সংখ্যা অনেক বেশি ছিল এবং তিনি মার্ক্সবাদী আদর্শের দ্বারা কিন্তু ছিলেন। আর তার মেজর ওয়ার্ক বললে আমরা বলবো দ্য ফিস্ট অফ দ্য ম্যাজিক ট্রি। দেখো, তার এই যে ফিস্ট অফ ইউথ, এটা 1918 এসেছিল এবং এই যে কাব্যগ্রন্থ ঠাকুরের ভূয়সী প্রশংসা পেয়েছিল এই কাব্য। এতে জীবনের যৌবন এবং প্রাণশক্তি সেই সেলিব্রেশন হয়েছে। এছাড়াও ম্যাজিক ট্রি দেখতে 1922 সালে এই ম্যাজিক ট্রি তিনি রচনা, তার সেই কল্পনা প্রবণ এবং আধ্যাত্মিক চিন্তা প্রকাশ পাওয়া যায় এই ম্যাজিক ট্রি, যেটা ছিল 1922 সাল, বোঝা গেছে? এছাড়াও অন্যান্য মাইনর পোয়েটসদের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাবো? আমরা পাবো বেহরামজি মালাবারি, যিনি তার দ্য ইন্ডিয়ান মিউজ ইংলিশ গ্র্যাব, যেটা 1826 এসেছিল, এর জন্য পরিচিত। দেখো, এই যে বেহরামজি মালাবারি, তার সমাজ সংস্কারমূলক কাজের জন্য তিনি বেশি হয়েছিলেন, তবে ইংরেজি সাহিত্যেও তার অবদান ছিল। এই যে ইন্ডিয়ান মিউজ ইন ইংলিশ গ্র্যাব, যেটা 1976 এসেছিল, এটা তার সব থেকে পরিচিত একটা পোয়েট্রি কালেকশন ছিল। এই বইটার নামের অর্থ হচ্ছে যে ইংরেজি পোশাকে ভারতীয়তার, এখানে গ্র্যাব মানে পোশাকার, অর্থাৎ ভারতীয় আবেগ, ভারতীয় চিন্তা, ভারতীয় সংস্কৃতিকে ইংরেজি ভাষার মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই বইটা সেই সময়কার বেশ একটা আলোচিত হয়েছিল, কারণ খুব সহজ এবং সাবলীলভাবে ভারতীয় জীবন করেছিল। এছাড়াও নিয়মকে আমরা পাবো, তিনি তার সনেট বা এই যে 14 লাইন লিরিক্যাল, এটার জন্য পরিচিত ছিল। তার 1917 এই যে বিশেষ সনেট কালেকশন কাব্য, এটাতে সেই ওয়েস্টার্ন বা সেই পাশ্চাত্যের যে ফর্ম, সেই ফর্মের ছাঁচে তিনি ভারতীয় দর্শন একত্রিত করেছিলেন, মানে ইউরোপীয় স্টাইলে তিনি ভারতীয় চিন্তা এবং আধ্যাত্মিকতা প্রকাশ করেছিলেন। এছাড়াও আমরা রমেশচন্দ্র দত্তের নাম পাবো, আর সিদ্ধার্থ, ঠিক আছে, ফেমাস ফর হিজ ভার্স ট্রান্সলেশন। তিনি তার ভার্স ট্রান্সলেশনের জন্য তো ছিলেন। তিনি ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিকও ছিলেন। ভারতীয় মহাকাব্য বিশ্বের কাছে ইংরেজি ভাষায় পৌঁছে দেওয়ার যথেষ্ট অবদান রেখেছিলেন এবং তার বিখ্যাত ওয়ার্ক হিসেবে আমরা দেখতে পাই তিনি ভারতের দুটো মহান মহাকাব্যকে ইংরেজি পদ্যে অনুবাদ করেছিলেন। রামায়ণকে তিনি করেছিলেন 1899 সালে এবং মহাভারতকে তিনি অনুবাদ করেছিলেন 1898। বোঝা গেছে? এই দুটো মহাকাব্যকে ইংরেজি পদ্যে ভার্স ট্রান্সলেশন এর রূপ দিয়েছিলেন তিনি। এই দুটো বিশাল মহাকাব্যকে সুন্দরভাবে সংক্ষেপে ইংরেজি ছন্দের দ্বারা করেছিলেন, যাতে বিদেশের সমস্ত রিডার্সরা সহজেই ভারতীয় সংস্কৃত গভীরতাটা বুঝতে পারে। এই যে ভার্স ট্রান্সলেশন, মাইনর পোয়েটসদের আমরা আরশিদা, আমরা নিজমাত জংয়ের নাম পেলাম। এছাড়াও আমরা বেহরামজি মালাবারি, আশা করছি প্রি ইন্ডিপেন্ডেন্স এরার যে পোয়েট্রি জনরা, সেই পোয়েট্রি জনরার সমস্ত ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা মেজর, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পোয়েট এবং তাদের প্রত্যেকের মেজর ওয়ার্কগুলো সবাই ডিটেইল বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধা, কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের এর পরবর্তী ক্লাসে, এর পরবর্তী অংশটা।